আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের নাইম ভাইয়া। সবাইকে স্বাগতম আমাদের আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে। আমরা আজকে পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, গতি অধ্যায় শিখব। আমরা মূলত এই গতি অধ্যায়টাকে দুইটা ক্লাসের বেসিকের মাধ্যমে আমরা আমাদের বেসিকটা ক্লিয়ার করব এবং বোর্ডের কোয়েশ্চেন বা সিকিউ এবং গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব আর একটা ক্লাস কিংবা দুইটা ক্লাসে। মোট 3 থেকে 4টা ক্লাসে আমরা আমাদের এই গতি বা মোশন অধ্যায়টা শেষ করব। অনেকে তোমরা এই অধ্যায় ম্যাথ করতে গিয়ে বা বেসিক বুঝতে গিয়ে সমস্যায় পড়ে যাও। আজকের ক্লাসে আমরা এমনভাবে প্রতিটা টপিক একদম ভেঙে ভেঙে বুঝবো যেন এরপরের এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই উত্তর দিতে পারো। খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, চলো শুরু করা যাক। ভৌত জগৎ সম্পর্কে, ভৌত জগৎকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থিতি, গতি ও প্রসঙ্গ বিন্দু। আমাদের চারপাশে আমরা অনেক কিছু দেখি। তোমার ঘরের দেওয়ালটার দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখতে পারবে যে তোমাদের ঘরের দেওয়ালটা স্থির আছে। আবার রাস্তার গাড়ির দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবে গাড়িটা চলছে। সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তবে তাকে আমরা বলি স্থিতি, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তবে তাকে বলি আমরা গতি। কিন্তু পদার্থবিজ্ঞানে কোনো কিছুর অবস্থান বোঝাতে আমাদের একটা জিনিস খুব বেশি দরকার, সেটা হলো প্রসঙ্গ বিন্দু। সেটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। তাহলে আমরা স্থিতি বলতে কি বুঝছি? স্থিতি জিনিসটা কি? স্থিতি হচ্ছে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয় না। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয় না। আর গতি জিনিসটা কি? গতি হচ্ছে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়। এখন যদি আমরা প্রসঙ্গ বিন্দুটার সম্পর্কে একটু জানতে চাই তাহলে প্রসঙ্গ বিন্দুটা হচ্ছে সেই বিন্দু যেটা সাপেক্ষে আসলে আমরা কোনো কিছু কল্পনা করি। যেমন ধরো একটা বিন্দু, এটা হচ্ছে তোমার বাসা। তোমার বাড়ি থেকে তুমি যাচ্ছ হচ্ছে স্কুলে, এটা হচ্ছে বি, এটা তোমার বাসা আর এটা তোমার হচ্ছে স্কুল। এখন এ এর সাপেক্ষে কিন্তু আমরা বি এর দূরত্ব বলছি। এই যে এ এর সাপেক্ষে আমরা বি এর দূরত্ব বলছি, এই হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। কারণ এর সম্পর্কে মানে এর সাপেক্ষে আমাদের বি এর যে দূরত্বটা সেটা আমরা কল্পনা করতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের কি মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু।
তাহলে আমরা কি বুঝলাম মূল বিন্দু আর প্রসঙ্গ বিন্দু সম্পর্কে? আরও খুব সুন্দরভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে স্থিতি আর গতি সম্পর্কে আমরা আর একটু বলি। ধরো তুমি চোখ বন্ধ করো আর ভাবো তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড একটা চলন্ত বাসের পাশাপাশি সিটে বসে আছো। একদম পাশাপাশি সিটে তোমরা দুইজন বসে আছো। একটা বাস চলছে। এখন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলে যে রাস্তার পাশে একটা আম গাছ পেছন দিকে ছুটে চলে যাচ্ছে। এবার বলো তো তোমার ফ্রেন্ড কি স্থির নাকি গতিশীল? তুমি যদি তোমার সাপেক্ষে চিন্তা করো তাহলে সে স্থির, কারণ বাস ছাড়ার পর তোমাদের মধ্যকার যে দূরত্ব সেটার কোনো পরিবর্তন হয়নি। দূরত্বের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের সাপেক্ষে কিংবা গাছের সাপেক্ষে কিন্তু তোমরা দুইজনেই গতিশীল। তার মানে এই মহাবিশ্বে আসলে অ্যাবসোলিউট বা পরম বলতে মানে পরম স্থিতি বলতে কিছু নেই। আমরা কার সাপেক্ষে মাপছি সেটাই হচ্ছে আসল কথা। তাহলে কি আমরা বুঝতে পারলাম? তুমি আর তোমার বন্ধু পাশাপাশি সিটে বসে আছো। পাশাপাশি সিটে বসে আছো, এখানে কি তোমাদের দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে? না, পরিবর্তন হচ্ছে না। বাস চলা অবস্থায় তোমাদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু তুমি যদি কল্পনা করো যে তোমাদের পাশ দিয়ে অতিক্রম করা একটা গাছ, যেই গাছকে তোমরা দেখলে যে সে গতিশীল, তাহলে তোমাদের সাপেক্ষে সেই গাছটা গতিশীল। ক্লিয়ার? আমরা কি বুঝলাম? আরেকটা মজার বিষয়, সেটা যদি তুমি চিন্তা করো, তোমাকে যদি বলা হয় ঘুমিয়ে 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 কি আমরা রকেটের স্পিডে ছুটছি? ধরো রাতে তোমরা খুব আরামসে বিছানায় লেপ মুড়ি দিয়ে বা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছো। তখন কি তোমার আসলে প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার স্পিডে মহাকাশে দৌড়াচ্ছ? হ্যাঁ নাকি না? এখন তোমার মনে নিশ্চয় ভাবনা আসছে যে ঘুমালে মানুষ আবার দৌড়ায় কিভাবে? আমরা এটা মনে করো পৃথিবী, আর এই যে সূর্য, আমরা পৃথিবী আর সূর্যকে যদি চিন্তা করি, তুমি তোমার ঘরের সাপেক্ষে কিন্তু স্থির আছো। তুমি তোমার ঘরের সাপেক্ষে নিশ্চয়ই স্থির আছো। কিন্তু আমরা যে পৃথিবীতে আছি, সেই পৃথিবী নিজেই সূর্যের চারিদিকে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ছুটছে। তার মানে পৃথিবী নিজেই সূর্যের চারিদিকে 30 কিলোমিটার বেগে ছুটছে। তুমি ঘুমিয়ে থাকলেও মহাবিশ্বের সাপেক্ষে তুমি সুপার ফাস্ট গতিতে চলছো। একেই বলে গতির আপেক্ষিকতা। তাহলে তোমার কি
বুঝতে কি আর কোনো অসুবিধা থাকলো? এইবার নেক্সট আমরা দেখব যে সকল গতি আপেক্ষিক, পরম নয় কেন। চলো তোমাদের একটা মজার প্রশ্ন করি। তুমি কি এই মুহূর্তে পুরোপুরি স্থির আছো? তুমি হয়তো বলবে যে হ্যাঁ ভাই, আমি তো চেয়ারে বসে আছি। কিন্তু চিন্তা করে দেখো, তুমি যে পৃথিবীতে আছো সেই পৃথিবী নিজেই তো সূর্যের চারিদিকে ঘুরছে। তোমাকে একটু আগে আমি বুঝিয়ে আসলাম। তুমি যে পৃথিবীতে আছো সেই পৃথিবী নিজেই তো সূর্যের চারিদিকে ঘুরছে। তার মানে মহাবিশ্বে আসলে কোনো কিছুই পরম স্থির নয়। আমরা যে ট্রেন বা বাসের গতি মাপি তা কার সাপেক্ষে? তা হলো আমরা অন্য কোনো গতিশীল বা স্থির বস্তুর সাপেক্ষে মাপি। এই মহাবিশ্বের সকল গতি মূলত আপেক্ষিক। ধরো ট্রেনের ভেতরে দুইজন যাত্রী, এক্স আর ওয়াই। ইনারা মুখোমুখি বসে আছে। ট্রেনের বাইরে একজন ব্যক্তি, এটা চলমান ট্রেন, এই ট্রেনের বাইরে একজন ব্যক্তি যে জেড, এই জেড দাঁড়িয়ে আছে। এই জেড কি আছে? দাঁড়িয়ে আছে। এখন এক্স এর সাপেক্ষে ওয়াই কি? এক্স এর সাপেক্ষে ওয়াই কিন্তু স্থির। এদের কি কোনো পরিবর্তন হচ্ছে? এদের কি অবস্থানের কি কিন্তু পরিবর্তন হয়েছে? এদের মধ্যবর্তী দূরত্বের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাই এক্স এর সাপেক্ষে ওয়াই হচ্ছে স্থির, কিন্তু জেড এর সাপেক্ষে ওয়াই কিন্তু গতিশীল। একটু আগে আমরা এটা বুঝিয়ে এসেছি। তাহলে বলা যায় এই মহাবিশ্বে কোনো প্রসঙ্গ বিন্দুই পরম নয়। তাই পরম স্থিতি বা পরম গতি বলতে আমাদের আসলে কিছুই নেই। সকল গতি আপেক্ষিক। তাহলে আমরা কি বলতে পারি? এই মহাবিশ্বে কোনো প্রসঙ্গ, এই মহাবিশ্বে কোনো প্রসঙ্গ বিন্দুই পরম নয়। তাই পরম স্থিতি বা পরম গতি বলতে কিছু নেই। সকল গতি আপেক্ষিক। ক্লিয়ার? আমরা কি বুঝেছি? আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? আশা করা যায় বোঝা গিয়েছে আমাদের। এখন বিভিন্ন প্রকার গতি, বিশেষ করে আমরা গতি তো অনেক রকমের হয়। আমরা এই মুহূর্তে 3টা গতি নিয়ে কথা বলি। কোনো বস্তু যদি সোজা রাস্তায় চলে তাকে বলে হচ্ছে সরলরৈখিক গতি। কোনো বস্তু যদি সোজা রাস্তায় চলে তাকে বলে কি? সরলরৈখিক গতি। কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরে
তাকে বলে ঘূর্ণন গতি। আর চলন গতি হলো এমন এক গতি যেখানে বস্তুর প্রতিটি কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে। তাইলে আমরা যদি সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি জিনিসটা কি? যদি কোনো বস্তু সোজা রাস্তায় চলে তবে তাকে কি বলা হয়? সরল রৈখিক গতি বলা হয়। ধরো একটা রাস্তা, সেই রাস্তার ওপর থেকে আমরা একটা বল ফেললাম। এখন এটা যদি আমরা চিন্তা করি তাহলে কি পাবো? উপর থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি হচ্ছে সরল রৈখিক গতি। ওপর থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি, এই গতি হচ্ছে সরল রৈখিক গতি। যদি আমরা ঘূর্ণন গতির কথা চিন্তা করি, আমরা আগেও বলেছি ঘূর্ণন গতিটা কি? যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো কিছু ঘোরে তবে তাকে কি বলা হয়? ঘূর্ণন গতি। যদি আমরা ঘড়ির কাঁটার কথাই চিন্তা করি, ঘড়ির কাঁটার গতিটা কি? এই যে বৃত্ত, এই বৃত্তকে কেন্দ্র করে ঘুরছে না? যদি এই বৃত্তকে কেন্দ্র করে ঘুরে তাহলে অবশ্যই এটা কি হবে? ঘূর্ণন গতি। আর চলন গতিটা কি? চলন গতি সম্পর্কে আমরা বলেছি চলন গতি হচ্ছে এমন এক গতি যেখানে বস্তুর প্রতিটি কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান দূরত্ব কি করবে? অতিক্রম করবে। আমরা কি বুঝলাম? সরল রৈখিক গতি সম্পর্কে যদি আমরা আরো ডিটেলসে বলি তাহলে আমরা যে ক্যারাম খেলি না, এই ক্যারামের, ধরো তোমরা ক্যারাম খেলছো, এই ক্যারাম খেলার সময় যখন স্ট্রাইকার দিয়ে গুটিতে একদম সোজা একটা হিট করো না, এই গুটিটা যে সোজা লাইন ধরে বোর্ডে ছুটে গেল, এটাই হলো কি? সরল রৈখিক গতি। এটাকে কি বলা হয়? সরল রৈখিক গতি। আর যদি আমরা ঘূর্ণন গতির কথা আর একটু সুন্দরভাবে চিন্তা করি, গরম লাগলে আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরছে না, এই ফ্যানের পাখাগুলো কিন্তু নিজের জায়গা ছেড়ে কোথাও পালিয়ে যায় না। কোথাও পালিয়ে যায় না। ফ্যানের যদি আমরা চিন্তা করি আর কি, আর একটু সুন্দর করে আমরা আঁকাই তাহলে আমরা বুঝতে পারবো। যদি আমরা আমাদের ফ্যানের কথা চিন্তা করি তাহলে কি দেখব? এই ফ্যানের পাখাগুলো কিন্তু নিজের জায়গায় ছেড়ে কোথাও পালিয়ে যাচ্ছে না, ফ্যানের কেন্দ্রটাকে ঠিক রেখে পাখাগুলো গোল হয়ে ঘুরছে না? এটাই হচ্ছে ঘূর্ণন গতি। এটা কি? এটাই হচ্ছে ঘূর্ণন গতি। এখন চলন গতির কথা যদি আমরা চিন্তা করি, চলন
চলন গতির কথা যদি তুমি চিন্তা করো, তোমার পড়ার টেবিলের ড্রয়ারটার দিকে তাকাও, তোমার পড়ার টেবিলে নিশ্চয়ই ড্রয়ার আছে, সেই ড্রয়ারটার কথা চিন্তা করো আর ভাবো, যখন তুমি ড্রয়ারটা সোজা টেনে বের করো তখন ড্রয়ারের সামনের অংশ, পেছনের অংশ, এমনকি ভেতরে থাকা খাতা কলম সব কিছু একসাথে একই সময়ে সমান দূরত্বে সোজা সামনের দিকে এগিয়ে আসছে না? কেউ কিন্তু ঘুরে যায় না। কেউ কি ঘুরে যায়? এটাই হচ্ছে আমাদের চলন গতি। তার মানে চলন গতির ডেফিনেশন একটু আগে আমরা কি দিয়েছি? যেখানে বস্তুর প্রতিটি কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে কি আমাদের চলন গতি। এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি ও সরল স্পন্দন গতি। এই দুইটা গতি নিয়ে ছাত্রছাত্রীদের মনে বা মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন থাকে। খুব ভালো করে বুঝে নাও। পর্যায়বৃত্ত গতি হলো যখন কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একই দিকে কোনো বিন্দুকে অতিক্রম করে। আমি আরেকবার বলছি, পর্যায়বৃত্ত গতি হলো যখন কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কোনো বিন্দুকে অতিক্রম করে। আর সরল স্পন্দন গতি কি? সরল স্পন্দন গতি হলো পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ রূপ, যেখানে বস্তু তার গতিকালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। আমরা এর আগেও খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে এসেছি, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার গতি বা ফ্যানের গতি। এই ঘড়ির কাঁটার গতি বা ফ্যানের গতি হচ্ছে আমাদের বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি। এই বৃত্তাকার পথে যে ঘুরছে এটাই হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্ত গতি। কারণ কি, আমরা একটু আগে বললাম কোনো বস্তু, গতিশীল বস্তু একটা নির্দিষ্ট বিন্দু পরপর একই দিক থেকে কোনো বিন্দুকে অতিক্রম করে। তার মানে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে চিন্তা করো বা ঘড়ির কাঁটার দিকে তাকাও, তাহলে দেখবে যে ওই 12-র কাঁটার দিকে মানে নির্দিষ্ট সময় পর পর ওই ঘড়ির কাঁটা আবার ওই 12-র কাঁটার কাছে আসছে। তার মানে কি, এই যে ঘড়ির যে গতি সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তারপরে ফ্যানের দিকে যদি তাকাই, আমরা নির্দিষ্ট সময় পর পর দেখব যে আবার সে সেম একই জায়গাতে আসছে। তার মানে কি, এই ফ্যানের গতি হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতি আবার কয়েক রকম হইতে পারে। পর্যায়বৃত্ত গতি আবার কয়েক রকম হতে পারে। একটা হচ্ছে বৃত্তাকার, উপবৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক। এইবার আমরা যদি সরল স্পন্দন গতির কথা চিন্তা করি, ধরো এটা একটা দোলনা, একটা নির্দিষ্ট সময় পর পর এই পর্যন্ত যাচ্ছে এবং নির্দিষ্ট সময় পর পর এই পর্যন্ত যাচ্ছে। এখন মাঝখানের অবস্থান থেকে ও থেকে ডান পর্যন্ত একবার যাচ্ছে, আবার ও থেকে বাম পর্যন্ত যাচ্ছে। আমরা খুব সুন্দরভাবে সরল স্পন্দন গতির একটা সংজ্ঞা দিয়েছি। সেটা কি, যেখানে বস্তু তার গতিকালের অর্ধেক সময় একদিকে, এই যে দেখো, যদি দোলনার কথা চিন্তা করা যায় তাহলে আমরা অর্ধেক সময় একদিকে কাটিয়েছি এবং বাকি অর্ধেক সময় আরেক দিকে কাটাচ্ছি। গতিকালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার ঠিক বিপরীত দিকে কাটাচ্ছে। এই যে এই উদাহরণটা, এটাই হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। তারপর আরো খুব সুন্দরভাবে বলা যায়, তোমরা তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি হচ্ছে
সব সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, সব সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সব পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। এটা কি আমরা ক্লিয়ার? আমার মনে হয় যে এটা আমরা ক্লিয়ার। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের কি কোনো ঝামেলা রয়েছে? মনে হয় যে ক্লিয়ার, ইনশাল্লাহ। এইবার আসো আমরা স্কেলার ও ভেক্টর রাশি নিয়ে একটু কথা বলি। ভৌত জগৎকে আমরা মূলত দুই ভাগে ভাগ করেছি আর কি। যে রাশি মানে ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করি তাকে বলা হয় হচ্ছে রাশি। মানে এই রাশিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এটা কি স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি জিনিসটা কি? যেই রাশি প্রকাশ করতে শুধু মানের দরকার হয়, দিকের দরকার হয় না। স্কেলার হচ্ছে শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি দেখা যায়? ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য শুধু মান হইলেই হয় না, দিকেরও প্রয়োজন রয়েছে। তার মানে ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক উভয়েরই প্রয়োজন রয়েছে। এখন স্কেলার রাশি যদি তুমি চিন্তা করো, তোমার শরীরের তাপমাত্রা কিংবা সময়, যদি তুমি স্কেলার রাশির কথা চিন্তা করো, ধরে নাও তোমার আম্মু তোমাকে বাজারে পাঠালো আলু কিনতে। এখন তুমি দোকানে গিয়ে যদি বলো, মামা আমাকে উত্তর দিকে মুখ করে 5 কেজি আলু দেন, তাহলে দোকানদার তোমার কথা শুনে কি করবে? হাসবে। কারণ আলু কিনতে শুধু 5 কেজি বললেই চলে, কোনো দিকের দরকার হয় না। এটাই মূলত হচ্ছে আমাদের স্কেলার রাশি। এটাই মূলত কি আমাদের স্কেলার রাশি। এখানে আমাদের দিকের কোনো প্রয়োজন নেই, শুধু মান হলেই যথেষ্ট। কিন্তু ভেক্টর রাশির কথা যদি আমরা চিন্তা করি, ধরো তোমার এলাকায় একজন চোর, একটা চোর চুরি করতে এসেছে বা চুরি করেছে। এখন পুলিশ চোরকে খুঁজছে। তুমি পুলিশকে গিয়ে বললে, স্যার চোরটা একটু আগে 500 মিটার দূরে গেছে। পুলিশ কি চোরটাকে ধরতে পারবে? পারবে না। কারণ চোরটা 500 মিটার পূর্ব দিকে, পশ্চিম দিকে নাকি কোন গলির ভেতরে গেছে তা তুমি বলনি। এখানে দূরত্বের সাথে দিকটা বলা জরুরি। এই যে তুমি যে দিক বললে এবং কতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে, এই দুইটা মানই বললে, তাইলে এটা হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মান হলেই যথেষ্ট। স্কেলার রাশির উদাহরণ কি? স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। দৈর্ঘ্য, ভর, সময় ও
তাপমাত্রা। যদি আমরা ভেক্টরের উদাহরণ দেখি, ভেক্টরের ক্ষেত্রে দেখা যায় সরণ, বেগ, বল। এখন ভেক্টর রাশি প্রকাশ করার ক্ষেত্রে বোল্ড আকারে লেখা যায়। কয়েকটা উপায় আসলে ভেক্টরকে প্রকাশ করা যায়। বোল্ড আকারে লেখা যায়, যেমন এক্স, কিংবা এক্সের মাথার উপরে তীর চিহ্ন দিয়ে, কিংবা এক্সের নিচে দাগ দিয়ে বোঝানো যায় আর কি। খুব সুন্দরভাবে ভেক্টর রাশিকে এইভাবে প্রকাশ করা যায়। এখন আরেকটা খুব সুন্দর টপিক শিখবো আর কি আমরা ভেক্টর এবং স্কেলার দিয়ে। এখন তোমাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা হচ্ছে 3+4 কি কখনো 1 হয়? এটা কি কখনো 1 হয়? আমাদের গণিতের স্যাররা তো সবসময় শিখিয়েছে কি 3 আর 4 যোগ করলে 7 হয়, কিন্তু আমি যদি বলি পদার্থবিজ্ঞানের দুনিয়ায় 3 আর 4 যোগ করলে 1ও হতে পারে, আবার 5ও হতে পারে। তোমার কি আমার কথা বিশ্বাস করবে? যদি তুমি বাজার থেকে 3 কেজি আলু আর 4 কেজি আলু কেনো, তাহলে সেটা সবসময় কত হয়? 7 কেজি হয়। কারণ ভর একটি স্কেলার রাশি, কিন্তু বল একটি কি ভেক্টর রাশি। একটা টেবিলকে তুমি যদি পূর্ব দিকে 4 নিউটন বলে টানো, আর তোমার বন্ধু যদি পশ্চিম দিকে 3 নিউটন বলে টানে, তুমি পূর্বর দিকে টানছো 4 নিউটনে, আর তোমার বন্ধু পশ্চিম দিকে টানছে 3 নিউটনে। তবে টেবিলটা কিন্তু এই টানার ফলে টেবিলটা কিন্তু মাত্র 1 নিউটন বলের টানে পূর্ব দিকে সরবে, কারণ 4 - 3 = 1 নিউটন বলে পূর্ব দিকে সরবে। এটাই হচ্ছে আমাদের ভেক্টরের ম্যাজিক। এখন তুমি যদি আরও খুব সুন্দরভাবে চিন্তা করো যে তাইলে পাস হয় কখন? পাস হবে তখনই যদি তোমার 90 ডিগ্রি কোণে টানে, তাহলে এটা হবে আমাদের 5। কিভাবে হবে? আমরা যদি একটু চিন্তা করি, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্রকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কি পাই? পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা যদি এইটা চিন্তা করি
তাহলে কি দাঁড়াবে বলো তো? এই যে আমাদের ভূমি, ভূমি আছে কত? ভূমি আছে হচ্ছে লম্ব আছে 3। যদি আমরা কল্পনা করি তাহলে অতিভুজ সমান সমান কি হবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 সমান সমান 25। এখন অতিভুজের স্কোয়ার আছে, স্কোয়ার ওই পাশে গেলে কি হবে? রুট হয়ে যাবে। 5। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের ভেক্টরের ম্যাজিক। আমরা কি বুঝতে পেরেছি? এটাই হচ্ছে আমাদের ভেক্টরের ম্যাজিক। এবার নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা টপিকে আমরা যাব। সেই টপিকটা হচ্ছে কি? সেই টপিকটা হচ্ছে দূরত্ব ও সরণ। দূরত্ব আর সরণ শুনতে একই মনে হলেও পদার্থবিজ্ঞানে এদের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। যে কোনো দিকে অতিক্রান্ত মোট পথই হচ্ছে কি? দূরত্ব। যে কোনো দিকে অতিক্রান্ত মোট পথ, যে কোনো দিকে অতিক্রান্ত মোট পথই যে কোনো দিকে অতিক্রান্ত মোট পথই হলো দূরত্ব। আর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সোজা বা সর্বনিম্ন যে দূরত্ব সেটা হচ্ছে সরণ। আদি অবস্থান থেকে শেষ অবস্থানে মধ্যকার সোজা বা সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। তাহলে আমরা কি বুঝলাম? যদি আমরা একটা স্কুল মাঠের উদাহরণ দেই আর কি, যে আমাদের একটা স্কুল মাঠ আছে, সেই স্কুল মাঠের যদি আমরা একটা উদাহরণ দেই, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো,
পুরো এটা হচ্ছে স্কুল মাঠ, এই জায়গায় আছে তোমাদের ক্যান্টিন। পাঁচ মিটার, 20 মিটার। তুমি স্কুল গেটে, এটা হচ্ছে স্কুল গেট, তুমি স্কুল গেটে দাঁড়িয়ে আছো, সেখান থেকে হেঁটে তুমি মাঠের মাঝখান দিয়ে ঘুরে ক্যান্টিনে গিয়ে একটা সিঙ্গাড়া খেয়ে আসলে। এখন ক্যান্টিনে গিয়ে একটা সিঙ্গাড়া খেয়ে আবার স্কুল গেটের ঠিক 2 মিটার পাশে বি বিন্দুতে আসলে তুমি। এখন পুরো মাঠ তুমি ঘুরেছো হচ্ছে, ধরা যাক যে তুমি পুরো মাঠ ঘুরেছো হচ্ছে 200 মিটার, তোমার দূরত্ব তাহলে কত? সরি, 20 মিটার। তুমি পুরো মাঠ ঘুরেছো 20 মিটার, তাহলে তোমার মোট দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 20 মিটার। কিন্তু তুমি যাত্রা শুরু করেছিলে স্কুল গেট থেকে, আর আছো এখন আসো তার এই 2 মিটার দূরে সোজা লাইনে। এই সোজা লাইন, এই যে 5 মিটার দূরে এই সোজা লাইনে তুমি আছো, 2 মিটার না 5 মিটার, এই 5 মিটার সোজা লাইনে তুমি আছো। এই 5 মিটারই হচ্ছে তোমার সরণ। এখন তুমি যদি ক্যান্টিনে ঘুরে আবার ঠিক আগের জায়গায় এসে দাঁড়াতে, তবে তোমার সরণ হতে হচ্ছে 0, কারণ তোমার আদি আর শেষ অবস্থানের মধ্যকার ব্যবধান নেই। কারণ কি? কারণ তোমার আদি আর শেষ অবস্থানের মধ্যে কোনো ব্যবধান নেই, এই জন্য হতে হচ্ছে 0। বুঝেছ? ক্লিয়ার? এখন দূরত্ব ও সরণ দুইটার এককই এক। দূরত্ব ও সরণ দুটোর এককই এক। একক মিটার, দুটোর এককই কি? মিটার। তাহলে মাত্রা লিখলে দূরত্বর ক্ষেত্রেও লেখা যায়, সরণের ক্ষেত্রেও লেখা যায় হচ্ছে এল। এবার আমরা দ্রুতি এবং বেগের মাত্রা সমীকরণের বিষয়টা দেখব। আমরা দূরত্বের সাথে সময়কে যদি ভাগ করি, ভাগ করলে পাবো হচ্ছে দূরত্ব, আর সরণের সাথে সময়কে ভাগ করলে পাবো হচ্ছে বেগ। অর্থাৎ সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার হলো দ্রুতি, এবং নির্দিষ্ট দিকে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার হলো বেগ। তাহলে আমরা লিখতে পারি ভি সমান সমান ডি বাই টি, আবার ভি সমান সমান এস বাই টি। তাহলে প্রথমে আমরা কি বলেছি? দ্রুতি। দ্রুতি জিনিসটা কি? দূরত্বের সাথে সময়ের ভাগ। দ্রুতি হচ্ছে দূরত্বের সাথে সময়ের ভাগ। আর বেগ কি বলেছি? বেগ বলেছি হচ্ছে সময়ের সাথে সরণের ভাগ। সাথে সময়ের ভাগ।
এর একক কি? এর একক হচ্ছে, যেহেতু আমরা একটু আগে বলে আসলাম দূরত্ব আর দ্রুতি আর বেগ আমাদের হচ্ছে দ্রুতি আর সরণের উভয়ের হচ্ছে একক হচ্ছে মিটার, আর সময় তো সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ms ইনভার্স 1। এখন যদি আমরা মাত্রা লিখি, একটু আগেই বলে আসলাম v সমান সমান, তাহলে কি লিখতে পারি আমরা? s বাই টি এখানে কি লিখতে পারি? l বাই বড় হাতের টি, অতএব l t ইনভার্স 1। আমরা কি বুঝলাম? আমরা কি বুঝেছি? l t ইনভার্স 1। গড় দ্রুতি বনাম গড় বেগ। ধরো তোমাদের বইয়ের একটা উদাহরণ দেই আর কি আমরা। যদি তুমি সাইকেল চালিয়ে আঁকা বাঁকা পথে 4 কিলোমিটার দূরত্ব আঁকা বাঁকা পথে 4 কিলোমিটার দূরত্ব 20 মিনিটে অতিক্রম করো, এবং তোমার সরণ হয় সোজা পথে 3 কিলোমিটার, তবে তোমার গড় দ্রুতি ও গড় বেগ কত হবে? আমরা সবসময় আমাদের পদার্থবিজ্ঞানের যে এককগুলো আছে একে মিটার এবং সেকেন্ডে কনভার্ট করে নেব। আমাদের ডি সমান সমান দেওয়া আছে 4 কিলোমিটার, মিটারে কনভার্ট করি, 4 গুণ 1000 করলে কত হয়? 4000 মিটার। যদি এস সমান সমান দেখি 3 কিলোমিটার, 3 গুণ 1000 সমান সমান 3000 মিটার। যদি আমরা টি দেখি 20 মিনিট দেওয়া আছে, 20 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে আমাদের, 20 গুণ 60 সমান সমান 1200 সেকেন্ড। এখন আমাদের গড় দ্রুতি কি হবে? গড় দ্রুতি 4000 বাই 1200। ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর ধরলে ক্যালকুলেশন করলে দেখবে 3.33 ms ইনভার্স 1 আসছে। গড় বেগ করলে কত হবে? 3000 ভাগ 1200 কত আসে? 2.5 ms ইনভার্স 1। তাহলে কি আমরা বুঝলাম? ক্লিয়ার? তাৎক্ষণিক দ্রুতি ও সুষম বেগ। আমরা এতক্ষণে যে দ্রুতি বা বেগ ব্যবহার করেছি বা বের করেছি তা ছিল পুরো 20 মিনিটের গড়, বা 20 মিনিটের আর কি। কিন্তু তুমি যখন সাইকেল চালাচ্ছিলে তখন কি সবসময় স্পিড একই ছিল? কখনো হয়তো জ্যামে পড়ে ব্রেক চেপেছো, কখনো ফাঁকা রাস্তায় জোরে চালিয়েছো। ঠিক কোনো একটা বিশেষ মুহূর্তে তোমার যে বেগ তাকে বলে তাৎক্ষণিক বেগ। কোনো বিশেষ মুহূর্তে যে বেগ, তা হচ্ছে তাৎক্ষণিক বেগ। আর যদি কোনো বস্তুর গতিকালে বেগের মান আর দিক অপরিবর্তিত থাকে, বেগের মান আর দিক যদি অপরিবর্তিত থাকে তবে তাকে আমরা বলি সুষম বেগ। বেগের মান আর দিক অপরিবর্তিত থাকলে
বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে সেটা হবে সুষম বেগ। তাৎক্ষণিক বেগ হচ্ছে অতি ক্ষুদ্র সময়ে যে বেগ মাপা হয়। অতি ক্ষুদ্র সময়ে অর্থাৎ 0। সুষম বেগ হচ্ছে মান আর দিক অপরিবর্তিত থাকবে, যেমন শব্দের বেগ। সুষম বেগের উদাহরণ হচ্ছে শব্দের বেগ। অসম বেগ কি? মান ও বা দিক যে কোনো একটি বা উভয়ের পরিবর্তন হলে সেটা হবে অসম বেগ। মান ও দিক যে কোনো একটি বা উভয়টির পরিবর্তন হলে তাকে অসম বেগ বলে। ক্লিয়ার? কোনো ঝামেলা রয়েছে? আমরা কি বুঝেছি? ইনশাল্লাহ আমরা বুঝেছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, দোয়া রাখবে, এবং নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর আমাদের পাশেই থেকো। তোমাদের জন্য দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।